ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। এই মুহূর্তে এই সময়ে করোনা যদি মারণাস্ত্র হয় তাহলে মাস্ক, একটি ফেস মাস্ক অর্থাৎ ফেস কাভারিং, সেটা আমাদের হতে পারত প্রথম বর্ম। সেটা কি হয়েছে? আমরা 3 মাস পার করতে চলেছি, বন্ধ, লকডাউন ইত্যাদি নানান নামে নানা রকমের এক্সপেরিমেন্ট চলছে, নানা ধরনের মাস্ক নিয়ে নানা কনফিউশন, কখনো N95, কখনো সার্জিক্যাল, কখনো ফেস মাস্ক, কখনো কাপড়ের মাস্ক ইত্যাদি, সেগুলো নিয়ে আছে। তার উপর চিকিৎসা পাওয়া না পাওয়া, সেটার পেছনেও কিন্তু রয়েছে নানা রকমের রাজনীতি। সেরকম একটি আবর্তে আসলে আমাদের করোনা পরিস্থিতি রয়েছে। আমরা যদি খুব সামান্য থেকে শুরু করি, অর্থাৎ এই মুহূর্তের যে কথাটি বলছি যে অন্যান্য দেশের উদাহরণ, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় নিজেরা সুরক্ষিত হয়েছে এবং সেই সুরক্ষার প্রথম কবচটি হয়েছে যে নিজের নাক মুখ চোখকে আসলে নিজে থেকেই দূরত্বে রেখেছে, নাক মুখ চোখ দিয়ে, যাতে নাকি এই ভাইরাসটি ঢুকতে না পারে। একটিমাত্র ছোট্ট কাপড়ের টুকরা অথবা একটিমাত্র ফেস মাস্ক, সেই জায়গায়ও আমরা কি পৌঁছতে পারলাম? এই 3 মাসে জাতীয় ঐক্যমতের কথা বলি, সামাজিক আন্দোলনের কথা বলি, তৈরি হওয়ার কথা বলি, কোথায় তৈরি হলাম? সেগুলো নিয়ে আমাদের এটিএন নিউজ টিমের, পুরো টিমের একটি অন্যরকম উপস্থাপনা আজকে আমরা নিউজ আওয়ার এক্সট্রার মাধ্যমে করতে চাই। এই উপস্থাপনাটি যাদের কাছে হাজির করব তারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন, জুম কানেক্ট হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ স্যারকে পেয়েছি। আমাদের এই এটি নিউজের পুরো টিমের গত 3 মাসের নানান তথ্য উপাত্ত থেকে যে উপস্থাপনা, সেই উপস্থাপনার সঙ্গে একমত পোষণ করে চিকিৎসকদের পক্ষ থেকে এক হয়েছেন আমাদের এই টিমের সঙ্গে অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ। আমরা একটু সহযোগিতা নিতে চাই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সেখানে অধ্যাপক ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তাহের সাইফ আমাদের এই উদ্যোগের সঙ্গে একমত হয়ে তিনি কিছুটা আমাদের তথ্য সহযোগিতা দেবেন। আজকে আমরা কথা বলবো মাস্কে বন্দি করোনা, এই বিষয় নিয়ে আলোচনার সূত্রটা করি আমরা। প্রথমেই সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর কাছ থেকে একটু শুনি যে গত 3 মাস ধরে আমরা এই করোনার নানা রকমের সচেতনতা নিয়ে কথা বলছি, হাত ধোয়াও ইত্যাদি, আমরা গান বাজাচ্ছি, কিন্তু তারপরেও মাস্ক পরাতে পারলাম কোথায়? যখন নাকি একটু রিল্যাক্স হচ্ছে তখনই আপনারা সবাই ছুটে বেরিয়েছেন যে দেখার জন্য। 2 দিন আগেও আমরা আপনাকে পাঠিয়েছি মিরপুর এলাকায়। কি অবস্থা মিন্টু? একটু কি অভিজ্ঞতা শেয়ার করবেন? অভিজ্ঞতা নয়, আমরা বলছি যে উপস্থাপনা, আমরা অন্যরকম একটি রিসার্চ হাজির করছি অন্য একটি ভঙ্গিতে আপনার কাছে তথ্য এবং তথ্যের সঙ্গে সাপোর্টিং আরও কোনো কিছু ফুটেজ আমাদের দেখাবেন কিনা মিন্টু? গত 3 মাস ধরে আসলে আমরা মাঠে আছি। আমি যদি একেবারে খুব রিসেন্ট আমার অভিজ্ঞতার কথা বলি, গত 9 তারিখ রাতে পূর্ব রাজাবাজার, যেটিকে লকডাউন ঘোষণা করা হয়, এবং সেই লকডাউন ঘোষণা করার আগে দিনের বেলায় আমরা রিপোর্ট করতে গিয়েছিলাম, লাইভ করেছি। তো সেখানে আমরা যখন লকডাউন হওয়ার আগের যে সময়টিতে আমরা দেখেছি যে অনেকে মাস্ক পরছেন, কিন্তু এর মধ্যেও অনেকে একেবারে মুখে কোনো মাস্ক নেই, তারা একেবারে খুব র্যান্ডামলি ঘুরছেন, এবং মনে হচ্ছে যে আসলে ওই এলাকায় কোনো কিছুই নেই, এমন একটি ভাব। এবং গত পরশু যদি আমি বলি, গত পরশু মোহাম্মদপুর এবং মিরপুর 1 সেখানেও গিয়েছি, এবং সেখানে যেও কিন্তু একই অবস্থা আর কি। এবং বাজারগুলোতে মানুষের প্রচুর ভিড়, এবং সেই ভিড়ের মধ্যে কেউ মাস্কটাকে মুখে রেখেছেন ঠিকই, কিন্তু একেবারে বের করে রেখেছেন, নাকটা বের হয়ে রয়েছে। এরকমই আসলে অভিজ্ঞতাগুলো। এবং এই বিষয়ে যদি প্রশ্ন করা হয়, এবং প্রশ্ন করা হলে তাদের নানান উত্তর বলে যে আচ্ছা, পকেটে আছে, কে বুক পকেট থেকে বের করছে, কে প্যান্টের পকেট থেকে বের করছে। আসলে এরকমই কিন্তু আসলে অভিজ্ঞতা। মানে আমাদের প্রথম বিষয়টা ছিল যে এই মাস্কটাকে পরা, কিন্তু আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত হয়লা ফেলা। আমি মাস্কটা আসলে মুখে উঠলো না, মাস্ক তো মুখে গণপরিবহনে উঠেছিলাম। জি, মাস্কটা আসলে তো পরার জন্য, আপনি যে ঠিকই বলেছেন মিন্টু, কিন্তু মাস্কটা রাখছে, দাড়ি বানিয়ে রাখছে, গলায় ঝুলিয়ে রাখছে, পকেটে রাখছে, মাস্ক এখন আমরা মুখে তুলতে পারিনি। একটু দেখি নেই মিন্টুর
রিপোর্ট থেকে একটু অংশ। আছে আছে মাছ আছে, কিন্তু এই যে মাছের বাজারের এখানে তো সেই জন্য এটা পকেটে। বর্তমান যে অবস্থা, মাস্ক দিতে দিতে আপনি দেখেন মাস্ক দিয়ে পানি পড়তেছে, শেষে মাস্ক ছিল মুখে, কিন্তু এই মাস্ক কিনতে কিনতে হঠাৎ করে খুলে ফেলছি আর কি। এই সাইডটাতে আসলে করোনা পরিস্থিতি ভালোই। এই জন্য কি আপনি মাস্ক পরে ছাড়া ঘুরছেন? ও আচ্ছা, আসলে মাস্ক আছে, কথা বলার লাগে কাস্টমারের সাথে, সে একটু গুলিয়ে রাখছে সেটা। মানে কথা বলেন তখন খুলে রাখেন আর এমনি পরে থাকেন নাকি? হ্যাঁ, এমনি পরি, এমনি সব সময় ব্যবহার করি। কথা বলার সময় খুলে রাখেন? হ্যাঁ, কথা বলার সময় খুলে রাখি। আপনি মাস্ক ছাড়া ঘুরছেন, এটা কি ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ, আনফরচুনেটলি এটা ইজ মাই মিস্টেক। মাস্ক আছে কিন্তু একটু ব্যবহার করি না, একটু পরে করুন। মাস্ক পরনি কেন? মাস্ক পরে দোকানে থেকে আইছি। মাস্ক পরনি কেন? মাস্ক আছে এই মাত্র খুললাম। এই যে খুলে কথা বলতেছেন, এটা ঝুঁকিপূর্ণ কিনা? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ হয়, আমরা দূরত্ব আছি। সহকর্মী একটু রেজওয়ানের কাছ থেকে জানতে চাই, মাস্ক নিয়ে তো প্রথম বিভ্রান্তিটা শুরু হয়, তাই নয় কি? হ্যাঁ, মাস্ক নিয়ে প্রথম বিভ্রান্তিটা শুরু হয়, এবং আমার কাছে যেটি মনে হচ্ছে, আমাদের গবেষণায় যদি বলেন, আমরা গত বেশ কিছুদিন ডাক্তার চিকিৎসকরা আমাদের এই অনুষ্ঠানে আসছে, আমরা টেলিভিশন, আমার কাছে মনে হচ্ছে যে এই যে মাস্ক নিয়ে দ্বিধা দ্বন্দ্ব এক ধরনের, এটি আমার মনে হয় তৈরি হয়েছে চিকিৎসকদের কারণে। আমার কাছে কারণ বলছি, কারণ প্রথম দিকে যখন শুরু হয় তখন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের নানা ধরনের কথা বলছিল, আজকে একটা কথা বলছে, কালকে একটা কথা বলছে। তারা প্রথম দিকে বলছিলেন যে সবাইকে মাস্ক পরতে হবে না, যারা আক্রান্ত তাদেরকে মাস্ক পরতে হবে, এবং এই কারণে আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু অনুষ্ঠানে এসে, আমাদের টেলিভিশনে এসে কিন্তু তারা প্রথম দিকে বললেন যে সবাইকে মাস্ক পরতে হবে না। আমি একটা একদম যদি তারিখ দিয়ে বলি, যে গত 9 মার্চ এটি নিজেই নিউজ আর এক্সট্রা এই অনুষ্ঠানে এসেছিলেন, সবাই চেনেন ডক্টর এবিএম আব্দুল্লাহ, তিনিও কিন্তু প্রথম দিকে বলছিলেন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতিতেই বলেছিলেন যে সবাইকে মাস্ক পরতে হবে না, যারা আক্রান্ত শুধু তারাই পরবেন, অন্যরা যেন না পরেন, পরলে আরো সমস্যা হতে পারে। এটি বলছেন কারণ তখন মাস্কের দাম বেড়ে যাচ্ছিল, মাস্ক নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল বা পাওয়া যাচ্ছিল না, এই কারণে তিনি বললেন সবাইকে পড়তে হবে না। এক ধরনের কিন্তু তখন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল, তৈরি হয়। একটু দেখে নিব আমরা এই এবিএম আব্দুল্লাহর। জি, মাস্ক এখন যেটা পড়ছে, এই ঢালাও রাস্তাঘাটে এমন মাস্ক পরা শুরু করছে, বাজারে ক্রাইসিস, দাম তো অনেক হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, এই তো একটা অবস্থা। আসলে এটা কিন্তু মানুষ এর আগে অনেকেই ব্যবহার করে, ঠান্ডা কাশি, সর্দি কাশি বা যে ধুলাবালি, ডাস্ট, সেটা কিন্তু আলাদা জিনিস। করোনার ভয়ে যে হারে মাস্ক ব্যবহার করছে সবাই, এইটা কিন্তু ইউজলেস, কারণ এইটা করে কোনো লাভ হবে না। এই সাধারণের এইভাবে মাস্ক করে ঘোরাফেরা দরকারই নেই। আসলে যিনি আক্রান্ত, এটা কিন্তু তার দায়িত্ব, উনি মাস্ক ব্যবহার করবেন যাতে অন্যদের মাঝে এটা সংক্রমিত না হয়। মাস্ক উনি ব্যবহার করবেন, এবং মাস্কটা কিন্তু রেগুলার মানে ভালো হয় ডিসপোজেবল, ফেলে দেওয়া, যেখানে সেখানে আবার ফেলবে না, ওইরকম প্রপার জায়গায় ফেলে, অথবা পড়ায় ফেলে, অথবা আরেকটা নতুন মাস্ক কিন্তু ওইটা ব্যবহার করলেন, আবার ওইটা রেখে দিলেন, আবার ব্যবহার করলেন, তাহলে তো হলো না, এটাতে কোনো লাভ হবে না। এই যে রেজন যোগ করবেন কিনা, আমার মনে হয় যে আব্দুল্লাহ স্যার আসলে ওই সার্জিক্যাল মাস্ক এবং N95 নিয়ে তখন মাত্র বাজারে কথাবার্তা শুরু হয়েছে এবং কনফিউশন শুরু হয়েছে, সেটাকে তিনি অ্যাভয়েড করার জন্য এগুলো নিয়ে হরে ধরে যখন আমরা হুমড়ি খেয়ে পড়লাম, একটা স্ট্যাটাস সিম্বল হিসাবে N95-কে দেখার চেষ্টা করলাম, সেই প্রসঙ্গে তিনি বলছিলেন, আমি প্রশ্ন করেছিলাম। আরেকটু কিছু যোগ করবেন কিনা রেজন, আরো দু একটি পয়েন্ট আছে কিনা আপনার? হ্যাঁ, তারপরে যখন সবাই যখন বলা শুরু করলো যে আসলে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হলো যে না, আসলে এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে সবার আগে মাস্কটাই পরতে হবে, এটি হচ্ছে ব্রহ্মাস্ত্র এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন সবাই মাস্ক পরা শুরু করলো, কিন্তু তখন কিন্তু এক ধরনের এই শুধু কোন মাস্ক ঠিক করবেন, কেউ বলছেন যে N95 ছাড়া আসলে বাঁচাই যাবে না, এবং এটি নিয়ে আপনারা জানেন যে চিকিৎসকদের মধ্যে এক ধরনের কথা হচ্ছিল যে N95 মাস্ক লাগবেই, এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নানা ধরনের বিভ্রান্তি তৈরি হলো। তারপরে আমি রেজওয়ান N95 নিয়ে, মানে N95 শব্দটি, অর্থাৎ এই পিপির সঙ্গে N95, এটা না হলে মানে একেবারে চিকিৎসা ব্যবস্থা ধসে পড়বে, সেই বয়ান নিয়ে এসেছেন তখন একজন চিকিৎসক। তিনি মানে প্র্যাকটিসিং চিকিৎসক নন, কিন্তু চিকিৎসা তিনি ডিগ্রি নিয়েছেন, এবং তিনি একজন মিডিয়ার খুব সুপরিচিত মানুষ। তার ওই প্রেস কনফারেন্সটি অনেক বেশি ভাইরাল হয়েছে
ডাক্তারদের মধ্যে অনেকের মধ্যে অনেক বেশি ছড়িয়েছিল তার এই কথাটি। আমরা একটু শুনে নেই কি বলেছিলেন তখন। এবং স্বাস্থ্যকর্মীদের যে পিপি দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে অনুরোধ করব এই পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আপনারা খুলে পরীক্ষা করবেন এবং এটার যে কতটুকু ডিমান্ড, সেই ডিমান্ডটা যাচাই বাছাই করা হয়েছে। বাংলাদেশে 90,000 চিকিৎসক কমপক্ষে প্রত্যেকদিন রোগী দেখেন। এই 90,000 চিকিৎসকের জন্য ডিসপোজেবল ইকুইপমেন্ট প্রত্যেক দিন একটা করে দরকার। আগামী 3 মাস যদি এটা দরকার হয় 5.1 মিলিয়ন পিপি দরকার, 51 লক্ষ। 51 লক্ষ, এটার কোনো হিসাব আছে? জি শেষ শেষ। আমরা রেজওয়ানের শেষ বক্তব্যটি শুনি। আচ্ছা, এবং আমি আমি একটা তারিখ দিয়ে বলতে চাই যে গত 10ই জুন ডয়েচে ভেলে একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান খান তিনি বলেছেন যে সার্জিক্যাল মাস্কে পড়তে হবে। যারা কাপড়ের মাস্ক পরেন, আমরা যারা এখন কাপড়ের মাস্ক পরছি, বলা হচ্ছে সবাই বলছেন যে এটি আসলে সাধারণ মানুষের জন্য এটি সবচেয়ে সাশ্রয়ী এবং এটি সবচেয়ে ভালো। তিনি কিন্তু বলছেন যে এটি যারা পরবে এটা আসলে কোনো কাজেই লাগবে না এবং দিনের দিন না ধুয়ে কাপড়ের মাস্ক পরলে উল্টো আর ক্ষতি হতে পারে। মানে এখনো কিন্তু এই সমস্যাটা আছে। একদল বলছেন যে কাপড়ের মাস্ক এসে সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো। আমাদের এখানে আমি যদি বলি গত 30 মার্চ এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে ডক্টর রাশিদুর রহমান খান তিনি বলেছিলেন সাধারণ মানুষের জন্য কাপড়ের মাস্ক সবচেয়ে ভালো এবং সাশ্রয়ী। আবার এদিকে কিন্তু আরেক বিশ্ববিদ্যালয়ে আরেকজন টিচার বলছেন বা চিকিৎসক বলছেন যে কাপড়ের মাস্ক পরলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আসলে সাধারণ মানুষের মধ্যে এই যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে যদি চিকিৎসকরাই নানা সুরে কথা বলেন, এভাবে টেলিভিশনে এসে কথা বলেন, অনেকে এসে সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা ইউটিউবে এসে কথা বলছেন, তারা এই ধরনের নানা ধরনের বিবৃতি দিচ্ছেন, নিজের মতামত দিচ্ছেন। চিকিৎসকরা বিশ্বাস, তাদের উপর বিশ্বাস আমাদের প্রচন্ড সবারই। তারা যদি এই ধরনের নানা বিভ্রান্তিমূলক বা একে অন্যের সাথে মিল নেই এই ধরনের কথাগুলো বলেন, তাহলে এই মাস্ক নিয়ে আমাদের মধ্যে তো বিভ্রান্ত থাকবে। কোনটা করবো আসলে আমার জন্য, কোন মাস্কটা সবচেয়ে ভালো হবে? এটি হ্যাঁ পড়তে চাইলেও যেটি কিনবো আমার কাছে মনে হবে ওই ডাক্তার তো বলেছেন এটা পড়তে হবে, কিন্তু ওই ডাক্তার তো বলছেন হবে এটা পড়তে হবে। তাহলে সব কোন মাস্কটি পড়বে? এই এটাও আমাদের এটি নিউজের বিভিন্ন অনুষ্ঠান এবং রিপোর্ট করতে গিয়ে আপনাদের আমরা যেগুলো যে তথ্য পেয়েছি গত 3 মাসের সেই সব তথ্য উপাত্ত ঘেটে আপনি একেবারে ডেট উল্লেখ করে, নাম উল্লেখ করে, আমার কাছে একেবারে পুরো ডেটাটি আছে। আমরা সবশেষে হয়তো প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক উপদেষ্টার কাছে অথবা আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছেও আমরা একেবারে ডেটা হিসেবে এটা উপস্থাপন করব। আপনারা শুধু কথায় কথায় জিনিসটি এক্সপেরিয়েন্স শেয়ার করলেন, আপনাদের গবেষণাটুকু। আমরা এই বিষয়ে যখন নাকি N95 সার্জিক্যাল ইত্যাদি এগুলো নিয়ে যখন নাকি ঝামেলা, মানে এক ধরনের দ্বিধা, তখন চিকিৎসার অবস্থাটা, মানে চিকিৎসা দিতে গিয়ে ডাক্তারদের মধ্যে কি অবস্থা তৈরি হয়েছিল। সাব্বির বরাবরই মাঠে ছিলেন। আমি সাব্বির একটু আপনার অভিজ্ঞতা শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে আগে একটু বলতে চাই যে যেই সকল চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের মধ্যে একটা অংশ, যেটি একটু আগে রেজন ভাই বললেন যে N95 একেবারে অপরিহার্য, এটি ছাড়া কোনোভাবেই চলবে না। আবার একটা অংশ কিন্তু এখনো N95 মাস্ক ছাড়াও তারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এর উদাহরণ হিসেবে যদি আমি বলতে যাই একেবারে, যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত একক বাহিনী হিসেবে পুলিশের ফোর্স এবং তাদের প্রায় 9,000-এরও বেশি আক্রান্ত হয়েছে। এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে সকল চিকিৎসকরা এই মুহূর্তে একেবারে সবার চিকিৎসা দিচ্ছেন তারাও কিন্তু N95 মাস্ক ছাড়াও চিকিৎসা দিচ্ছেন। এবং 13ই জুন একটি পত্রিকার শিরোনাম ছিল সাহসিকতার নাম নাইমা, এবং তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন। তিনি 2বার করোনায় আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে ফিরে এসে তিনি কিন্তু আবার তার চিকিৎসায় যোগ দিয়েছেন। এবং সে সময় তার যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সে সময় আমরা দেখেছি সে কিন্তু N95 মাস্কটি পরেননি। এবং আরেকটি বিষয় একটু বলতে চাই যে এই মাস্কের ব্যবহার নিয়ে মূলত দেখা গেছে যে আসলে দাম বাড়ানোর একটি খেলা হয়েছে, মাস্ক নিয়ে আসলে একটি বাণিজ্য হয়েছে। এবং N95 মাস্ক যেটি বিভিন্ন সময় চিকিৎসকরা ব্যবহার করেছেন, এটি প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে চিকিৎসকরা পেয়েছেন, কিন্তু পরবর্তীতে যখন খুব নেসেসারি হয়ে গেল যে এইটি ছাড়া আসলে চলবেই না, সেই একই মাস্ক বিভিন্ন অনলাইন গুলোতে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে প্রায় 1400 টাকার উপরে। এবং এ ব্যাপারে 13ই এপ্রিল অনলাইনে একজন গ্রাহক তিনি দিয়েছেন যে গুলশানের বেসরকারি হাসপাতাল মেডিকেলের চিকিৎসক
তার ফেসবুক পেজে তিনি দিয়েছেন যে N95 মাস্ক কেনার চেষ্টা করেছেন তিনি মিস কান্টিক ফ্রম কেএল নামের একটি ফেসবুক পেজ থেকে। সেখানে গত 1 সপ্তাহ আগে তিনি যে মাস্কটি 400 টাকায় কিনেছেন, সেই মাস্কটির দাম লেখা ছিল 1800 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন কি ধরনের। সাব্বির, আপনি নিশ্চয়ই মানে আপনি জানেন, আমরা আজকে নিউজ করেছি যে এই ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ N95 বা পিপি মানে যেগুলো নাকি মানসম্মত নয়, সেগুলোর আমদানি অথবা ম্যানুফ্যাকচারিং এর দায়ে অভিযুক্ত দেরকে র্যাব আজকেও গ্রেপ্তার করেছে। সেই খবর আপনারা তুলে এনেছেন। N95 নিয়ে যে ধরনের একটা হ্যাবক তৈরি হয়েছে, সেখানে আমাদের চিকিৎসকরাই নানান সময় আমাদের এখানে নানান কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি, প্রত্যেকে এসে বলেন যে করোনা একটি নতুন ভাইরাস, আমরা কিছুই জানি না, কিন্তু আবার 100% তারা একেবারে কনফার্ম হয়ে বলেছেন যে N95 ছাড়া চলবেই না। আসলে N95টি কিভাবে ব্যবহার করতে হয় এটা কি মানে ওনারা জানেন? আমি এই প্রশ্ন করেছিলাম চিকিৎসকদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে। অনেকেই এই ব্যাপারে খুব একটা পরিষ্কার উত্তর আমাদের দেননি। গত 3 মাসে আমাদের রিসার্চ থেকে আমরা আরো 2-3টি অনুষ্ঠান করি চিকিৎসকদের নিয়ে। আমাদেরই এক বন্ধু যিনি নাকি দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার সঙ্গে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন হাসপাতালের উনি সিনিয়র স্টাফ নার্স এবং সিনিয়র ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে আমি একটু শুনে নেই যে N95 এর প্রোটোকলটা কি, আসলে কি হলে N95 ব্যবহার করে, মানে কেন, কিভাবে ব্যবহার করে। শিলা মুস্তাফা। N95 মাস্ক কেন ব্যবহার করা হয় সেটা আমরা জানি, কিন্তু এই মাস্ক ব্যবহার করার আগে একটা ফিট টেস্ট দিতে হয়। ফিট টেস্টটা এই জন্য যাতে এটা সম্পূর্ণ এয়ারটাইট হয়ে আমার মুখে, নাকে, ওখানে ঠিকমতো বসছে কিনা, এটার জন্যই ফিট টেস্টটা দেওয়া হয়। কারণ এটা যদি আমি ফিট টেস্টে উত্তীর্ণ না হয়ে আমি ব্যবহার করি, তাহলে আমার এটা ব্যবহার করার কোনো উপকারিতা নেই। আমার ওখানে জীবাণু ঢুকে যেতে পারে, আমি আক্রান্ত হতে পারি। আর শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরা N95 ব্যবহার করবে যখন পেশেন্টের রুমে ভিতরে ঢুকবে, বা কোভিড পেশেন্ট বা এয়ারবর্ন ড্রপলেট পেশেন্ট টেক কেয়ার করার জন্য যাবে, শুধুমাত্র তখনই পড়তে হবে। এটা দীর্ঘক্ষণ ব্যবহার করা সম্ভব না। এটা কষ্ট হয় পরে থাকতে, শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায় মানুষের, তারপর ক্লান্ত হয়ে যাওয়া কিংবা ডিজি, লাইট হেডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বেশিক্ষণ এটা পরে থাকা সম্ভব না। এক্সেলেন্ট। এবং তারপরই মানে আমাদের বাংলাদেশে এই N95 এর পাশাপাশি সাধারণ মানুষ সার্জিক্যাল মাস্ক পরা শুরু করলেন। তখন আমরা জানি ভারতের খুব নামকরা একজন চিকিৎসক দেবী শেঠি, তিনি তার ফেসবুক পেজে অনেকবার মানে বেশ কয়েকবার তিনি তার পোস্ট দিয়েছেন, একেবারে তার পকেট থেকে একটা সার্জিক্যাল মাস্ক বের করে। এটা নিয়ে আমরা আমাদের জনগণকে সচেতন করবার জন্য, দেবী শেঠিকে উদ্ধৃত করে সচেতন করবার জন্য, রিপোর্ট করার জন্য দায়িত্ব দিয়েছিলাম সাজেদা সুইটিকে। সুইটি, একটু জানান। দেবী শেঠির আসলে সার্জিক্যাল মাস্কটা তো আমরা সাধারণ মানুষ সময়টা আসার পরে, কিন্তু এই যে ভুল ধারণার কথা এতক্ষণ পর্যন্তই আপনি আলোচনা করছেন, আমাদের সব রিপোর্টাররাও আলোচনা করছেন, এই সময়টিতে দেবী শেঠি যখন দেখলেন যে ক্রাইসিস শুরু হয়েছে, তিনি বাধ্য হয়ে তার উপরে ভিডিও বার্তায় তিনি বলছিলেন যে এটা তো আসলে মেডিকেলের কাজে ব্যবহার হওয়ার জন্য এই মাস্কগুলো, কিন্তু সাধারণ মানুষ যখন ব্যবহার করছে, এবং সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে যে যে নিয়মে এটি ব্যবহার করতে হবে বা যেভাবে এটি রিমুভ করতে হবে, সেভাবে সবাই নিয়মটা জানতে পারছে না। যেমন 6 ঘন্টার কার্যকারিতা থাকছে, এবং এটা ওয়াশেবল না, দ্বিতীয় ব্যবহার করা যাবে না, তা না জেনে অনেকে ব্যবহার করছিলেন। কিন্তু আমরা যখন আমরা সুইটির রিপোর্টটা বোধহয় আমাদের আর্কাইভে আছে, আমার সহকর্মীরা যদি চালান দেবী শেঠির একেবারে বক্তব্যটুকু, জি আমরা একটু দেখে নিই। আমি যখন রোগী দেখি তখন আমি এই সার্জিক্যাল মাস্ক পরি, যাতে হঠাৎ আমি যদি হাঁচি কাশি দেই তাহলে যেন কোনোভাবেই আমার রোগী সংক্রমিত না হন। আমি জানতে খুব আগ্রহী আপনি কেন আমার মাস্ক ব্যবহার করছেন। Why are you wearing our surgical mask? Because you are wearing our mask. যেহেতু আপনি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন, সেহেতু করোনা রোগীর চিকিৎসা করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য সার্জিক্যাল মাস্কের অভাব পড়ছে।
ফলে তাদের কোভিড-19 ভাইরাসে সংক্রমিত হবার আশঙ্কা বাড়ছে। Falling sick because of the COVID. Mask can be worn only for 6 hours. এই মাস্ক শুধুমাত্র 6 ঘন্টা ব্যবহারযোগ্য। ব্যবহারের পর আপনি হয়তো বাড়িতে গিয়ে এটি টেবিল বা অন্য কোনো জায়গায় রাখছেন, আপনার সন্তান এসে এটি ধরছে এবং তার সংক্রমিত হবার আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ এই মাস্কে রোগ জীবাণু লম্বা সময় ধরে লেগে থাকে। অন্যদিকে ব্যবহারের পর এটি ফেলে দিলেও কেউ যদি এটি আবার ব্যবহারের জন্য রিসাইকেল করে, তাহলে সে ভাইরাসটি আরো ছড়িয়ে দেবে। And he will recycle your virus. মাস্কে বন্দি করোনা নিয়ে আমরা নিউজ আওয়ার এক্সট্রার একটি উপস্থাপনা, অর্থাৎ আমরা আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমরা পুরো টিমের তরফ থেকে একটি উপস্থাপনা তুলে ধরছি, এক ধরনের গবেষণার অন্যরকম উপস্থাপন। নিশ্চয়ই আপনারা এটি অনুষ্ঠান আকারে দেখছেন এবং এটা অবশ্যই সচেতনতার সৃষ্টির জন্য নিশ্চয়ই কোনো না কোনো ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পুরো টিম আমরা একসঙ্গে আছি এই অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা থাকবেন বার্তা কক্ষ থেকে। শুধুমাত্র রাত 10টার হেডলাইনগুলো শুনে আবারও আসছি, নিশ্চয়ই ছেড়ে যাবেন না। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা মাস্কে বন্দি করোনা, এই বিষয় নিয়ে আমরা এটি নিউজের একটি উপস্থাপনা হাজির করছি পরিকল্পনা মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির সামনে। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, তিনি তার মন্তব্যটুকু জানাবেন। তবে রিপোর্টাররা তাদের যা রিসার্চ যেটা উপস্থাপন করছেন তার একেবারে সবশেষে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান এবং ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তাহের সাহিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মাস্ক নিয়ে আমাদের এই উপস্থাপনাটুকুর সঙ্গে সংযুক্ত করবার জন্য। সুইটিকে শুনছিলাম। সুইটি, আপনি শুধু যোগ করবেন এই সার্জিক্যাল মাস্ক শুনে শুনে, তারপরেও যারা সাধারণ মানুষ যারা পড়েছেন সেই মাস্কগুলোর অবস্থা কি দেখেছিলেন যখন রিপোর্ট করতে বেরিয়েছেন বাজারে, কারওয়ান বাজারে বা আশপাশে, খুব ছোট করে। যাদের সঙ্গে কথা বলেছি তারা শুনেছেন যে সার্জিক্যাল মাস্ক বেশ কাজ দেয়, এই কারণে তারা ব্যবহার শুরু করেছেন এবং দেখা গেছে যে কি একাধিকবার ধুয়ে, এমনও দেখা গেছে যে কি টানা 7 দিন তিনি এটা পড়েছেন, এটার সুতো উঠে গেছে বা এক ব্যক্তি হয়তো ফিতে ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছেন, এরকম আমরা দেখেছি। আবার কেউ বলছেন যে একই মাস্ক হয়তো বা পরিবারের একাধিক সদস্য তারা ব্যবহার করছেন, কারণ পুলিশ ধরবে বা বুঝতে পারছেন যে এটা বাইরে গেলে এটা ভালো কাজ দেবে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এটুকু আবার বলছেন যে কাপড়ের মাস্কটাও তারা ব্যবহার করতে চান, কিন্তু যেহেতু সার্জিক্যাল মাস্কের ব্যাপারে একটু প্রচারটা অনেক বেশি শুনেছেন, তার কারণে তাদের কাছে মনে হয়েছে এটা ভালো হবে। দাম নিয়ে তো তাদের একটা ইস্যু ছিল, তাই না? একই দিনে 3টা-4টা মাস্ক কোত্থেকে পাবে, সেরকম একটা ইস্যু ছিল তাদের কাছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি টাকার ব্যাপারটা, যে যেহেতু এটা 20 টাকার সর্বনিম্ন দাম, বাজারে যদি কিনতে গেলেও তারা পাচ্ছেন 30 টাকা সর্বনিম্ন দাম। সেক্ষেত্রে মাস্কের পেছনে কতটুকু করোনা কালটা কবে হবে সেটা তারা জানেন না, যার কারণে যতটুকু শাস্ত্রের মধ্যে পাচ্ছেন একই জিনিস বারবার ব্যবহারে তারা বাধ্য হচ্ছেন, এটাই তারা বলছেন। আচ্ছা, আমি সহকর্মী জাবেদের কাছে একটু জানতে চাই, এই নানান সময় গত 3 মাস ধরে আমরা বিভিন্ন রকমের মাস্ক ব্যবহার করছি, N95 ইত্যাদি, ভুয়া N95, বাজারের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ কেটে সামনে একটা টিউবের মতন একটা জিনিস, প্লাস্টিকের জিনিস সংযুক্ত করে সেগুলো 40 টাকা, 50 টাকা, 150 টাকা বিক্রি হয়েছে। সেগুলোকেও এক ধরনের, ওটার উপরে N95 লিখে মাস্ক বিক্রি হয়েছে। হরদম ওইসব মাস্কও আজকালও এখনো পড়ছেন অনেকে। আর সার্জিক্যাল মাস্কের তো কোনো কথাই নাই। সুইটি যেটা বলছিলেন যে একই মাস্ক 3-4জন পরেছেন, পকেট থেকে বের করেছেন, 3 মাস ধরে একই মাস্ক ব্যবহার করছেন এমন লোকজনও আমরা দেখেছি। আমি নিজেও মাস্ক বিতরণ করতে গিয়ে এমন দৃশ্য দেখেছি। এগুলো তো একটা হেলথ হ্যাজার্ড আছে নিশ্চয়ই। আমি জাবেদ আক্তারকে একটু খোঁজ নিতে বলেছিলাম যে এই সব মাস্কগুলো যখন যেখানে সেখানে আমরা ফেলে দিচ্ছি, সেটার কোথায় গিয়ে যোগ হচ্ছে, কোথায় আমাদের হ্যাজার্ড তৈরি করছে। জাবেদ, খুব ছোট্ট করে। আমরা আজকে ঘুরে এসেছি এবং রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো দেখেছি। তবে তার আগে আপনি জানেন যে
আমরা ঠিক পরিষ্কার করে শুনতে পাচ্ছি না জাবেদের কথা। আম, আমি নিশীথ সূর্যর কাছে যেতে চাই, জাবেদের কথাটা আমরা পরে নিব। নিশীথ সূর্য ইন্টারন্যাশনাল ডেস্কটা দেখেন এবং আমরা প্রায় খুব ভালো খবরগুলো দেবার চেষ্টা করি। গুড প্র্যাকটিস। তাইওয়ান আমাদের কাছে একটা খুবই ভালো উদাহরণ হিসেবে বারবারই খবর হয়েছে, আমরা বারবারই ওই খবরটি প্রচার করি। ভিয়েতনামের কথা আমরা জানি, সেখানে রহস্যগুলো কি? বিবিসি বা রয়টার থেকে যখন ফুটেজ নেই, একেবারে অন্তর্নিহিত যেই ইনফোটা সেটা সবসময় সামনের দিকে থাকে না। নিশীথ সূর্য কি খুঁজে পেয়েছেন খুব ছোট্ট করে বলবেন তাইওয়ান এবং ভিয়েতনামের সাফল্যে? ধন্যবাদ। আসলে ওই যে তাইওয়ানের কথা যদি বলতে হয়, তাদের মাস্ক ফর্মুলা, তারা মাস্ককে খুবই গুরুত্ব সহকারে দেখেছে শুরু থেকেই। আপনারা জানেন যে ডিসেম্বরের শেষ নাগাদ যখন চীনের এই ভাইরাসের কথাটা ছড়ায়, জানুয়ারি থেকেই তখনও কিন্তু পৃথিবীর মানুষ ওইভাবে এই করোনা ভাইরাস নিয়ে ওইভাবে ওয়াকিবহাল না, কিন্তু তখন থেকেই তাইওয়ানের নারী প্রেসিডেন্ট তাই ওয়েন কঠোর তার নেতৃত্ব গুণে আপনি 124টি কঠোর ফর্মুলা উনি জারি করেন। যে ফর্মুলার মধ্যে আছে যে চীনের সঙ্গে ম্যাকাও, হংকং এর সঙ্গে যাবতীয় ফ্লাইট বাতিল করে দেয়া, তারপর জিপিএস এর মাধ্যমে যারা সংক্রমিত মনে হচ্ছে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে তাদেরকে জিপিএস এর মাধ্যমে তাদেরকে ফলো করা, তাদেরকে নজরদারি রাখা, তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া, তারপর হচ্ছে গিয়ে মাস্ক পৌঁছে দেওয়া, খাদ্যদ্রব্যের দাম যেন না বাড়ে ওইটাকে বেআইনি ঘোষণা করা, এই ধরনের নানাবিধ বিষয়কে উনি জোরদার দিয়ে দেখেন। সাই ইং ওয়েন তার এবং 99% মানুষ, সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার বলছে যে তাইওয়ানের 99% মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করে। এবং একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের প্রায় 2,40,00,000-এর মতো মানুষ, কিন্তু প্রতিদিন 1 কোটি মাস্ক, তারা ফেস মাস্ক সাধারণত তারা মানে কি করে তৈরি করেন, ফেস কভার যেটাকে বলে। 2 দিন অন্তর অন্তর তাদেরকে মাস্ক, রাইট ফেস মাস্ক যেটা, তো 2 দিন অন্তর অন্তর তাদেরকে মাস্ক সরবরাহ করে কিন্তু সরকার নিজে থেকেই। এখানে একটা খুব চমৎকার একটা ডিসিপ্লিন আছে যে যেটা ব্যবহার করছেন বা যেটা একটু পুরনো হয়ে গেছে সেটাও ডিসপোজাল, অর্থাৎ ওখানে যেখান থেকে নতুন মাস্ক তিনি নেবেন সেখানে ওটা ডিসপোজ করে নতুন দুদিন পর নতুন মাস্ক, কিন্তু 2টি করে মাস্ক সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। এবং আমরা মাস্ক বলতেই ছবিতে যদিও ডিসপোজ আমরা যেটা সার্জিক্যাল মাস্ক দেখি, কিন্তু ওটা ফেস কাভারিং আর কি যেটাকে বলে, একেবারে খুব কমফোর্টেবল, যাতে নাকি সহজেই ধুলোবালি ঢুকতে না পারে, ড্রপলেটও ঢুকতে না পারে, সেরকম তাদের তৈরি করা তাদের মাস্ক তারা ব্যবহার করেছেন। আমি ভিয়েতনামের প্রসঙ্গটি একটু জানতে চাই যে ভিয়েতনামে একজনে মারা যায়নি এবং ডাক্তার কেউ আক্রান্ত হয়নি, এবার মারা যায়নি, সেটার পেছনে কি কারণ আছে? খুব চট করে বলে ফেলতে হবে সূর্য। ওটা মেইন হচ্ছে তারা হচ্ছে কন্টাক্ট ট্রেসিং, যেটাকে তারা প্রথমে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছে ওই প্রথমে একটা ডাটা তৈরি করে প্রত্যেকের বাসায় তারা চলে গিয়েছে এবং তাদেরকে আলাদাভাবে একটি তাদের কোয়ারেন্টিনের ব্যবস্থা কিন্তু সরকার নিজে করেছে। তাদেরকে প্রায় 20 দিনের মতো করে রেখেছে, প্রায় 10,000-এর উপরে, প্রায় 11,000-এর মতো মানুষকে 20 দিনের মতো রেখে তাদেরকে তারপরে তাদেরকে ছাড়া হয়েছে। এর আগে তাদের সার্স এবং সার্সের সময়কার খুব বিটার অভিজ্ঞতা, তাদের অনেক চিকিৎসক মারা গেছিলেন এবং আমরা জানি যে ভিয়েতনামের ঐতিহ্য অভিজ্ঞতা সার্সের সময়, এবং সেখানেও এই আমাদের যে অ্যাবিউজ হয়েছে যে N95 ইত্যাদি এই জাতীয় খুব আমরা বলি যে গালভরা নাম, অথবা যেগুলো শিলা মুস্তাফা আমাদেরকে একটু পরিষ্কার করে জানালেন যে যেগুলো একেবারে আপনার পায়ে জুতোটা ফিট করার মতন ব্যাপারটা, ঠিক জুতোটা ঠিক মতন করে না পরলে আপনি যতটা আনকমফোর্টেবল থাকবেন, ওই N95 মাস্ক সেরকমই একটা হ্যাজার্ড তৈরি করতে পারে। সেটা করেছিল 2003-এ ভিয়েতনামে, চিকিৎসকদের মধ্যে অনেক চিকিৎসক মারা গেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু সচেতন হয়েছে
চিকিৎসকরা ঠিক মাস্কটি পরেছেন, একেবারে মেজার নেয়া, যা বছরে নির্ধারিত তার জন্য যেই মাস্কটি কর্তৃপক্ষ দিয়েছেন, যারা এয়ারবোর্ন পেশেন্টদেরকে যারা ডিল করেন তাদেরকে কর্তৃপক্ষ একেবারে মাপজোক করে মাস্ক দিয়েছেন। সুতরাং ওটা ভেদ করে আর করোনা ঢোকার কোনো সুযোগ হয়নি। আর এর বাইরে সকলেই ফেস কভারিং ব্যবহার করেছেন। জাবেদের কাছে যাব, খুব ছোট্ট করে হ্যাজার্ড নিয়ে শুনছিলাম, খুব ছোট্ট করে হ্যাজার্ড আমাদের কি হতে পারে। আমরা তারপর একটু ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপকের কাছে শুনবো। জাবেদ, খুব ছোট্ট করে বলবেন এই মাস্কগুলো আমরা কোথায় ফেলছি, কি হচ্ছে? আমরা আজকে বেরিয়েছিলাম, বের হওয়ার পর যেটি দেখলাম যে বিভিন্ন জায়গায় রাস্তায় বাসগুলো বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে। এবং আপনি জানেন যে 26শে মার্চ যখন প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তার পরের এক মাসে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা রয়েছে, তারা একটি যেটি সমীক্ষা করেছে, গবেষণা করে দেখেছে যে প্রায় এক মাসে 1450 টন বর্জ্য উৎপাদন হয়েছে, প্লাস্টিক বর্জ্য, এবং যার ভিতরে ঢাকা টন, এবং এর বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে প্লাস্টিকের মধ্যে যে মাস্ক বা অন্যান্য যে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস রয়েছে সেগুলো রয়েছে। আমরা কথা বলেছিলাম এসডোর যিনি মহাসচিব ডক্টর শাহরিয়ার হোসেনের সাথে, আমরা তার কাছ থেকে শুনে আসি তাদের শুনে। আচ্ছা, তারটা শুনে নেই আমরা। এক মাসে উৎপন্ন হয়েছে প্রায় 14,500 মেট্রিক টন বর্জ্য, যেটা স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি। এবং এই মুহূর্তে যদি আমরা গত 3 মাসের হিসাবটা করি, তাহলে এটা নির্দ্বিধায় বলা যায় যে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে অনেক গুণ। এটা 100 গুণ বেড়ে যেতে পারে। সারা দেশে এর পরিমাণ আমরা ধারণা করছি যে এটা 25,000 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। 3 মাসে 25,000 মেট্রিক টন যদি ছাড়িয়ে যায়, তারপরে আমরা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের কথা শুনছিলাম, তিনি বলেছেন যে এই করোনা তো আরো 2-3 বছর হয়তো থাকবে এবং আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধির অন্যতম একটা জিনিস হলো মাস্ক ব্যবহার করা। তাহলে প্লাস্টিক, N95, সার্জিক্যাল, এগুলো কত কত গুণ আমাদের মাটিতে পড়বে, বর্জ্য তৈরি করবে, সেটা বলাই বাহুল্য। জাবেদ, ছোট্ট করে এক লাইন যদি যোগ করেন। ছোট করে যেটি আজকে বেরিয়েছিলাম, আজকে যেটি দেখলাম যে বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে ফেলানো এবং ডাস্টবিন গুলোতে অনেকে যে গৃহস্থালী যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোর সাথে কিন্তু এই মাছগুলো একসাথে মিশে যাচ্ছে, যেখানে আসলে আলাদা করে রিসাইক্লিং এর কোনো সুবিধা নাই। এবং একটু আপনাকে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বর্জ্য বিধিমালা রয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে কিভাবে এই বর্জ্যগুলোকে আলাদা করতে হবে, রিসাইক্লিং করতে হবে, এবং নীতিমালার ভিতরে কিন্তু রয়েছে যে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। বাট এখন কিন্তু এই রিসাইকেল করার ক্ষেত্রে এক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তীতে এই যে নদীতে যেগুলো ফেলা হচ্ছে সেগুলো যদি এক ধরনের আমাদের যে খাদ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যেও যদি ঢুকে যায়, বিশেষজ্ঞরা কিন্তু এটি নিয়ে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এগুলো আসলে এখন থেকে যদি সেটিকে ঠিক করা না যায়, তাহলে পরবর্তীতে অনেকে দেখা যাবে যে বাসায় থাকবেন কিন্তু তার খাবার গ্রহণের মাধ্যমে বাজার থেকে বিভিন্ন যে খাবারগুলো সে খাবেন তার মাধ্যমেও কিন্তু এই মাছগুলো যেতে পারে। আর আপনি জানেন যে ইদানিং খুব বেশি বৃষ্টিও হচ্ছে, বিভিন্ন জায়গায় যে মাছগুলো রয়েছে বৃষ্টিতে ভেজা এই মাছগুলো কিন্তু আরো বেশি ক্ষতিকর হচ্ছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা এবং যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। থাকবেন, আমরা যোগ করব। আমরা ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষকের কাছে যাই। তাহের সাহেব, আমরা যখন নাকি মাস্ক নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছিলাম কোনটা নিব না, মাস্ক একটা স্টেটাস সিম্বল হয়ে যাচ্ছে, চিকিৎসকরা অনেকে পিপিই বলে পিপির অজুহাত দিচ্ছিলেন, আসলে N95 পেলে তারা অনেকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে এতদিনে পেলাম ওনাকে ইত্যাদি। সেরকম একটি সময়ে আপনি আমাদেরকে একটা একেবারে পরীক্ষা করে দেখিয়েছেন যে আসলে 2 লেয়ারের যে আমরা যেটাকে টি শার্ট বা গেঞ্জির কাপড় সেটা ভালো করে সুন্দর করে বানাতে পারলে ওইটা অনেকখানি আমাদেরকে প্রোটেক্ট করে। আমি একটু এটা আবারও আপনার মুখেই শুনতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, কারণ এত একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনারা আলাপ করছেন। এটা শুধু বাংলাদেশের বিষয় না, সারা পৃথিবীর বিষয়। আর এনভায়রনমেন্ট নিয়ে যেটা কথা হচ্ছে যে এতগুলো সার্জিক্যাল মাস্ক যে এনভায়রনমেন্টাল ডিজাস্টার তৈরি করবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো মার্চের প্রথম দিকেই আমাদেরকে বলা হয়েছিল যে সাধারণ লোকের জন্য মাস্ক দরকার নেই,
সার্জন জেনারেল আমেরিকাতে বলেছিলেন। আর এপ্রিলের প্রথম দিকে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, বলেছিল যে 2 লেয়ারের মাস্ক পরা উচিত, রেকমেন্ড করা হয়েছিল। এখন আমেরিকার অনেকগুলো স্টেটে ইনক্লুডিং ইলিনয় মাস্ক হচ্ছে ম্যান্ডেটরি, প্রত্যেককে পড়তে হবে। প্রশ্ন দাঁড়াচ্ছে যে মাস্কটা মার্চের প্রথম দিকে ছিল অপ্রয়োজনীয় সাধারণ লোকের জন্য, সেই মাস্কটা এখন কেমন করে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক হয়? বিজ্ঞান কোথায় গেল তাহলে আমেরিকার মতো দেশেই? তো মার্চের প্রথম দিকে আমরা ভাবছিলাম যে খুব কমন সেন্স বলে যে মাস্ক যদি আমি ব্যবহার করি তাহলে হয়তো কিছুটা প্রোটেকশন পাওয়া যাবে। সো ওই জন্য আমরা গবেষণা শুরু করি যে যদি সাধারণ মানুষের কাছে যে কাপড়গুলো আছে, গেঞ্জি কাপড় হোক, শার্টের কাপড় হোক, সিল্ক হোক, আমরা 11টা কাপড় নিয়ে দেখলাম যে কম্পেয়ার করে দেখলাম যে সার্জিক্যাল মাস্কের সঙ্গে এরা কতটুকু ওই ড্রপলেট ধরে রাখতে পারে। দেখা গেল যে কাপড়গুলো আমরা যেটা টি শার্ট বলি, বাইরে যে গেঞ্জিটা পরি, সেটা যদি আমরা 2 লেয়ারে করি তাহলে সার্জিক্যাল মাস্ক যেভাবে যতটুকু ড্রপলেট ধরে রাখতে পারে হাঁচি দিলে, কাশি দিলে, ও এই 2 লেয়ার টি শার্টের কাপড় প্রায় সমান ধরে রাখতে পারে। 3 লেয়ারের গেঞ্জি দিলে ওটা একেবারে পুরোপুরি সার্জিক্যাল মাস্কের মতোই কাজ করে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্রিদিবিলিটি, যে আমি শ্বাস কতটুকু নিতে পারি একটা মাস্কের মাধ্যমে। তো যদি শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় তাহলে যদি আমরা N95 ব্যবহার না করি তাহলে বেশিরভাগ বাতাসই চলে যাবে মাস্কের পাশ দিয়ে, যেহেতু আমরা ওই সিল টেস্ট বা আমরা ফিট টেস্ট করতে পারি না বাড়ির কাপড় দিয়ে তৈরি করলে। তো আমাদের হতে হবে কি, যে কাপড়টা হতে হবে ব্রিদেবল, যাতে নাকি ওই কাপড়ের মাধ্যমেই আমরা ছাঁকনির মতো ব্যবহার করতে পারি, যে আমরা শ্বাস নিতে পারবো কিন্তু আমাদের ড্রপলেটগুলো ধরে রাখবে অথবা ড্রপলেট ঢুকতে দিবে না। তো ওই 2 লেয়ার বা 3 লেয়ারের গেঞ্জির কাপড় দিয়ে বানালে যে পরিমাণ শ্বাস প্রশ্বাস নেওয়া যায় সেটা সার্জিক্যাল মাস্কের চাইতেও বেটার। তার মানে যদি আমরা ওই স্যান্ডো গেঞ্জির মতো কাপড় 3 লেয়ার ব্যবহার করি মাস্ক বানানোর জন্য, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো মানে সার্জিক্যাল মাস্কের চাইতেও সহজভাবে। তার মানে আমাদের মাস্কের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। অন্যদিকে ড্রপলেট ধরে রাখার ক্ষমতা ওই সার্জিক্যাল মাস্কের মতই হয়ে যাচ্ছে। তারপরে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন এতক্ষণ, যে এনভায়রনমেন্টাল প্রবলেম, জি স্যার, আমি মাস্ক বানালে আমরা ধরে জি কাপড়ের ব্যাপারটা আমাদের জন্য আরো অনেক কনভিনিয়েন্ট হলো যে এটার দাম, অর্থাৎ আমরা যখন নাকি সার্জিক্যাল মাস্ক কিনতে যাই তখন এটা কখনো কখনো 200 টাকাও বিক্রি হয়েছে একটি মাত্র মাস্ক। এখন বাজারে যে কোনো মানুষ একটি মাস্ক কিনতে গেলে 10-15 টাকা 20 টাকা লাগে। আর যেভাবে চিকিৎসকরা বলে থাকেন দিনে অন্তত 3-4টা করতে হবে, এটা তো কেউ অ্যাফোর্ড করতে চাইবেন না এটা, এবং এটা কমফোর্টেবল নয়, এক ধরনের হ্যাজার্ডাস পরিবেশের জন্য। সুতরাং কে আসলে এইভাবে নিজের পকেটের পয়সা খরচ করে নিজের মুখের মধ্যে এক ধরনের অসুবিধা নিয়ে ঘুরে বেড়াবেন? সেই কারণে এই সার্জিক্যাল মাস্কের ব্যাপারেও অনীহা আমরা দেখতে পেয়েছি। আমরা এটি নিউজের উদ্যোগে এই কাপড়ের তৈরি 2 লেয়ারের মাস্ক যখন আমরা বিতরণ করেছি সেরকম দৃশ্য কিছু দেখতে পেয়েছি। আমি জানি আমার সহকর্মীরা হয়তো এইসব ছবি আপনাদেরকে একটু চালিয়ে দেখাতে পারে। আমাদের সঙ্গে ডক্টর অধ্যাপক আফজালুর রহমান আছেন, তিনি এই উদ্যোগটার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমাদের এই অনুষ্ঠানে এটিএন নিউজের কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে এসে একজন কার্ডিওলজিস্ট হিসেবে বাংলাদেশে খুব নামকরা একজন কার্ডিওলজিস্ট, তার কাছ থেকে এই কাপড়ের লেয়ারের মাস্ক এবং সেটার যে আমাদের দেশের আচার, আমাদের দেশের অ্যাফোর্ডেবিলিটি, সেগুলো নিয়ে তিনি কেন একাত্ম হলেন সেটা একটু আমি ছোট্ট করে শুনতে চাই। বিরতির পরে আরো বিস্তারিত শুনবো। সহকর্মী তপু অনেক কিছু রেডি করে বসে আছেন। আফজালুর রহমান। থ্যাংক ইউ মুন্নি সাহা আমাকে এটা অ্যাড করার জন্য। দিস ইজ ভেরি সিম্পল বাট ইট ইজ ইম্পর্টেন্ট। যেটা আমরা দেখেছি যে ভিয়েতনাম এবং আমরা যদি তাইওয়ানকে অনুসরণ করি তাহলে দেখে মাস্ক পরি তারা কিন্তু প্রিভেন্টিভ নিচ্ছে, কারণ করোনার কিন্তু ওই ধরনের চিকিৎসা এখন পর্যন্ত নাই, এদের ডকুমেন্টেশন। এখন হলো কি, আমি আজকেই মাস্ক নিয়ে পড়ালেখা করছিলাম, পড়ালেখা করতে গেলাম, দেখলাম যে ইউকেতে রিকমেন্ডেশন করছে যে প্রত্যেকটা মানুষকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে সে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারবে না। ইভেন যদি কেউ মাস্ক না পরে বাড়ে যায় তাকে ফাইন করা হবে।
WHO রিকমেন্ডেশন যেটা দেখলাম, WHO বলছে যে 3 লেয়ার মাস্ক ইজ ইকুইভ্যালেন্ট, যেটা তাহের সাহেব বলছিলেন যে 3 লেয়ার মাস্ক ইকুইভ্যালেন্ট টু সার্জিক্যাল মাস্ক। এবং পাবলিকের জন্য কিন্তু সার্জিক্যাল বা N95 মাস্কের কোনো দরকার নাই, এবং সার্জিক্যাল মাস্ক শুধু ডক্টরদের জন্য দরকার, N95 মাস্ক যারা শুধু কোভিড পেশেন্ট ডিল করে তাদের জন্য দরকার। সুতরাং সাধারণ মানুষের জন্য কিন্তু এই যে কাপড়ের তৈরি মাস্ক, আমাদের তো গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর, কাজেই আমাদের গার্মেন্টস আগায় যদি আসে, আমাদের প্রশাসন যদি আগায় আসে এবং কম্বাইন্ডলি যদি আমরা সচেতনতা ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের দেশে কিন্তু স্বল্প মূল্যে বেস্ট কোয়ালিটি মাস্ক তৈরি করা ইজি। যেমন আমেরিকা যদি করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করতে হবে। বাংলাদেশে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, চাইলে কিন্তু তাইওয়ানের কত 5 কোটির কথা বললো, আমাদের তো দিনের 5 কোটি উৎপাদন করতে পারবে তারা, ইচ্ছা যদি করে তারা। আমরা সেই অঙ্কটি করে রেখেছি। সেকেন্ড থিং, এই মাস্কের ব্যাপারে কয়েকটা কথা আসছে। জি, আমরা সেই অঙ্কটি করে রেখেছি যে আমাদের এখন এই মুহূর্তে কতগুলো নিট, বড় বড় নিটের ইন্ডাস্ট্রি যারা আছে, যাদের একটু অর্ডার কমে গেছে, কতগুলো লাইন সাবলাইন তারা অকেজো বসে আছে, কাজ ছাড়া বসে আছে, সেখানে আমরা কিভাবে এই কাপড়ের মাস্কটা আমরা কি পরিমাণ দিনে পেতে পারি সহকর্মী তপুর কাছ থেকে জানবো। তার আগে একটা বিরতিতে যাই এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ডক্টর আফজালুর রহমান আমাদের এই এটি নিউজের যে মাস্ক আমরা আমাদের সীমিত পরিসরে যেটুকু বিতরণ করি তার সঙ্গে একাত্ম হয়েছেন। তিনি নিজে উদ্যোগী হয়ে একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে 3 লেয়ারের গেঞ্জির কাপড়ের খুবই চমৎকার এবং কমফোর্টেবল, সকলে ব্যবহার করতে পারেন, ধোয়া যায়, আয়রন করা যায়, আবার সুন্দর করে পরা যায়, সেরকম কিছু মাস্ক আমাদের সাধারণ মানুষদের জন্য উপহার দিয়েছেন, আমরা সেটা বিতরণ করছি। একটা বিরতির পরে বাকিটুকু শুনবো। মফিদুল তপু আছেন, আর আমাদের যেই দুই বিশেষ অতিথি অর্থাৎ পরিকল্পনা মন্ত্রী এবং আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী SDG বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক, তাদের কাছেই আমাদের এই উপস্থাপনা হাজির করছি। তাদের কাছ থেকে আমরা রূপরেখাটা নিব সবশেষে, তার ওনারা বলবেন। আশা করি ধৈর্য হারা হচ্ছেন না। একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় মাস্কে বন্দি করোনা, আমাদের এটি নিউজের পুরো টিমের একটা তরফ থেকে একটা উপস্থাপনা। আমাদের সঙ্গে এই উপস্থাপনা শুনছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান MP এবং প্রধানমন্ত্রীর SDG বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। আমরা মফিদুল তপু আপনার কাছ থেকে ছোট্ট আপনার নোটটা একটু শুনে নেই যে দেশীয় কারখানাগুলো ব্যবহার করে আমরা এই যে 2 লেয়ারের কাপড়ের মাস্ক, সেটা এখন কিভাবে সম্ভব, কত টাকায় আমরা পেতে পারি, কত দিনে পেতে পারি, এটার বিস্তারিত। ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখি যে এই ধরনের মাস্কগুলো এই মুহূর্তে আসলে উৎপাদনে রয়েছে। বাংলাদেশের অনেকগুলো কারখানায় এই মাস্কগুলো উৎপাদন করছে। আপনি অডিওটা অন করবেন। অডিও, হ্যাঁ তপু শুনতে পাচ্ছি। আমদানিকৃত লেয়ার ব্যবহার করছেন, সেই আমদানিকৃত লেয়ার ব্যবহার করে 3 স্তর বিশিষ্ট একটি মাস্ক তারা তৈরি করছেন এবং সেটি এক্সপোর্ট করছেন, বাংলাদেশের মার্কেটেও বিক্রি করছেন। আমি আজকে কথা বলেছিলাম বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট জনাব ফজলুল হকের সঙ্গে। তিনি আমাদেরকে একটি তথ্য দিয়েছেন যে কিভাবে কত দ্রুত আসলে এই মাছগুলো উৎপাদনে যাওয়া সম্ভব এবং এটির খরচ কেমন হতে পারে। আমরা আসলে শুরুতে সেই বক্তব্যটা শুনে নিই, এরপরে আরো কিছু তথ্য আমরা বিকেএমই এর সাবেক প্রেসিডেন্টের বক্তব্যটি শুনি। যে একটা লাইনে যে মেশিনগুলো থাকে বা একটা কারখানায় যে মেশিনগুলো থাকে সব কিন্তু একই রকম মেশিন না, সবগুলি সেলাই মেশিন, কিন্তু সব মেশিন আবার একই সেলাই মেশিন না। এবং মাস্ক তৈরির ক্ষেত্রে আমাদের কারখানায় আমরা যে নানা রকম মেশিন ব্যবহার করি, এর অনেক মেশিনই কোনো কাজে লাগবে না, সেটাও একটা বিষয়। তো এটা খুব ঢালাও ভাবে বলা মুশকিল, কিন্তু যেটা আমি বুঝি যে এই 5 কোটি বা 10 কোটি মাস্ক তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের টোটাল গার্মেন্টস সেক্টরকে যদি আমরা কাজে লাগাই, তারা যেহেতু আন্ডার
পারফর্ম করছে এই মুহূর্তে 30-40% অন অ্যান অ্যাভারেজ বা 50% কোনো কোনো ক্ষেত্রে তারা খালি যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অল্প দিনের ভিতরেই আমরা, এবং সমস্ত মাস্ক কিন্তু সরকার বা যেই সরবরাহ করুক একদিনই সরবরাহ করতে পারবে না। সো এইটাও আমার মনে হয় যে পর্যায়ক্রমে এটা খুবই আহ আহ তুলনামূলকভাবে কম সময়ের ভিতরে আপনি আমদানি করতে যে সময় লাগে সেরকম সময়ের ভিতর থেকে ওইটা পর্যায়ক্রমে বাংলাদেশে, পুরো বাংলাদেশকে যদি আপনি এনগেজ করেন, প্রতিদিন 20-30-40 লক্ষ 50 লক্ষ মাস্ক সরবরাহ করাটা খুব কঠিন হবে না। এক্সেলেন্ট। তপু, আমাকে একজন বিজেএম এর একজন মানে নেতাই বলি, যে তিনি নেতৃত্বে আছেন এমন একজন, তিনি একটা হিসাব করে বলেছিলেন যে আমরা যদি নিট কাপড়, যেটা দিয়ে মাস্কের কথা বলছি, সেটা যদি কিনেও দেই, একটি মাস্কের জন্য মানে 1 টাকা খরচ হবে আসলে কাপড় কেনা বাবদ। এটা প্লাস মাইনাস, এটা বেশি হবে না, বরং 1 টাকার কমও হতে পারে। আর যদি সেলাইয়ের হিসাব করি হয়তো আরও 1 টাকা হতে পারে, ধরলাম 2 টাকা, 2 টাকা নয়, আমরা 5 টাকা কস্টিং ধরলেও এটা সম্ভব। এবং যে হিসাবটা আসলে ফজলুল হক দিলেন যে দিনে তো 50 লক্ষর মতো মাস্ক, 5 লক্ষর মতো মাস্ক তো তৈরি করাই যায়। আমাদের কত লাগবে আসলে? আপনি একটা মাস্কের জীবনকাল কত এরকম সুতির মাস্ক? তপু, এরকম একটি মাস্ক যেটি আসলে নিয়মিত ধুয়ে ব্যবহার করা যায়, এই ধরনের একটি মাস্ক বারবার ধুয়ে ফেললেও অন্তত পক্ষে 1 মাস আরামসে ব্যবহার করা যাবে। কোনো ধরনের ডিসপোজ করা ছাড়াই আমরা 1 মাস ব্যবহার করতে পারবো। এবং যেহেতু এটি সুতির মাস্ক, সে কারণে এটি ডিসপোজ করে ফেললে যে বায়োহ্যাজার্ড এর যে আশঙ্কার কথা ডাক্তার বললেন, সেই ধরনের বায়োহ্যাজার্ড হওয়ার সম্ভাবনা নেই। এবং এই মাস্কগুলো আপনি যেমনটি বলছিলেন যে খুবই কম মূল্যে পাওয়া সম্ভব। এবং ফজলুল হক বিকেএম এর সাবেক সভাপতি, তিনিও একই কথাই বলছিলেন যে এই মাস্কগুলো আসলে খুবই কম দামে পাওয়া সম্ভব। উৎপাদন খরচটা যোগ করলে, ওই কাপড়ের সাথে উৎপাদন খরচটা যদি যোগ করা হয়, তাহলে আসলে খুবই কম মূল্যে এটি বিতরণ করা সম্ভব। এবং 5 লক্ষ নয়, দৈনিক 50 লক্ষ মাস্ক উৎপাদন করা সম্ভব বর্তমানে যে ক্যাপাসিটি রয়েছে তার 50% দিয়ে। অর্থাৎ যেই 50% শ্রমিক যারা বসে রয়েছেন, কারখানার যে ক্যাপাসিটি যেটা এখন ব্যবহৃত হচ্ছে না, তারও প্রায় মোটামুটি 1/3 অংশ। কারণ নিজে বলেন যে সব মেশিন দিয়ে কিন্তু মাস্ক সেলাই করা যাবে না। সুতরাং যদি অর্ধেক অংশ যদি ব্যবহার করা যায়, অর্ধেক ক্যাপাসিটিও, অলস বসে থাকার ক্যাপাসিটির অর্ধেকটা অংশ যদি ব্যবহার করা যায়, তাহলেও দৈনিক 50 লক্ষ পিস মাস্ক ইজিলি উৎপাদন করা সম্ভব। এবং 50 লক্ষ দৈনিক উৎপাদন করা যায়। আমরা কিন্তু এই উপস্থাপনাটি করছি সারা বাংলাদেশের মানুষের জন্য। যদি সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়, বিজেএমই কর্তৃপক্ষ, বিকেএমই কর্তৃপক্ষ সবাইকে ইনভলভ করে যদি করা হয়, 50 লক্ষ যদি মাস্ক আমরা, সুতির মাস্ক অর্থাৎ এই গেঞ্জির কাপড়ের মাস্ক আমরা পাই, তাহলে কিভাবে সারা বাংলাদেশে এই কয়েকদিনের মধ্যে, আমরা যদি বলি যে 14 দিন, আরও এই মাসটা পুরোটাই তো আমরা সীমিত লকডাউনের মধ্যে থাকবো অথবা কড়াকড়ি লকডাউনের মধ্যে থাকবো, এরই মধ্যে মাস্কও যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমাদের আরেক রকমের প্রোটেকশন হয়। এই তথ্যটি নিয়ে কথা বলতে বলতে আমাদের সরকারের একজন খুব ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি মাস্ক বিতরণের একটি প্রবাহ চিত্র আমাদেরকে দিয়েছেন। আমার সহকর্মীরা পর্দায় দেখাচ্ছেন কিনা আমি জানি না। মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন তিনি প্রথমে রিকমেন্ড করেছেন, তারপরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ, তারপরে যাবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ, জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণ। আর আরেকদিকে আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনিটরিং এবং তার সঙ্গে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018-র আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান। আমি এবার মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের কাছে একটু শুনতে চাই। তিনি আরও অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত, যে সংগঠন এই পুরো অ্যাক্টিভিটিটার সঙ্গে হাত লাগাতে পারেন, স্কাউটের সঙ্গে জড়িত আরও অন্য সংগঠন। স্যার, আমি একটু আপনার কাছে শুনতে চাই আমাদের এই উপস্থাপনা নিয়ে, এখানে আপনি যদি যোগ করেন। ধন্যবাদ মন্ডি সাহেব, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আপনি আয়োজন করেছেন। এই জন্য এখানে
একটা বিষয় প্রথম থেকে খেয়াল করেন যে হাত ধোয়া, নাকে মুখে চোখে হাত না দেয়া, এই দিয়ে কথা শুরু হয়েছিল। মাস্ক পরবো না, কেমন মাস্ক পরবো, বিস্তারিত প্রতিবেদন আমরা দেখেছি আপনার সহকর্মীদের কাছে, মিন্টু, রেজওয়ান, সাব্বির, সুইটি, নিশিত, জাভেদ, সবার কাছ থেকে। একটা আমি বলবো গবেষণামূলক উপস্থাপনা আজকে করেছেন। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমন বিশ্বাস যে আমি এই করোনাতে আক্রান্ত হব না, কাজে আমার মাস্ক পরার দরকার নেই, আপনাদের প্রতিবেদন আমরা দেখেছি। তো এই কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতার প্রচারটা। বাংলাদেশে কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমরা কত ভালো ভালো সচেতনতার প্রমাণ করেছি, প্রচার করেছি আমরা। এইডস এর কথা বলেন, ইপিআই এর কথা বলেন, ওরসেল আইন, বাল্য বিবাহ, ডিজিটাল বাংলাদেশ, এই সবগুলোতে কিন্তু এই সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলার জন্য মিডিয়ার একটা বিশাল ভূমিকা। অবশ্যই এখানে সরকার উদ্যোগ নিয়েছেন, মিডিয়াগুলো অংশগ্রহণ করেছে, সকল স্তরের লোক এখানে অংশগ্রহণ করেছে। মাস্ক কিভাবে পড়তে হবে এই নিয়ে কথাবার্তা হয়েছে, যে মাস্ক যদি ঠিকমতো ব্যবহার না করি তাহলে করে এটা খুব বিপজ্জনক কাজ হতে পারে। এখন আইন বিধিবিধানের কথা আছে যে পৃথিবীর অনেক দেশ কিন্তু এই আইন করে, বিধি করে মাস্ক না পড়লে তার শাস্তিমূলক ব্যবস্থার একটা পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে আমাদেরও এরকম সংক্রামক ব্যাধি আইন, সেই আইনের অংশ হিসেবে এটিও করা সম্ভব। হাতে তৈরি মাস্ক কোনো ব্যবহার যদি করা যায় সেটি আমাদের ব্যবহার করতে হবে, যেটা আপনাদের রিপোর্টে উঠে এসছে। আপনি খেয়াল করবেন যে এটা তাহলে সামাজিক আন্দোলন হিসেবে নিতে হলে কি করতে হবে। আমি বাংলাদেশ স্কাউটসের সভাপতি, 20 লক্ষের অধিক আমাদের স্কাউট আছে। এরকম প্রত্যেকটি এনজিও যারা আছে তাদের কর্মীদের মাধ্যমে এটি হতে পারে। আমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট একটা ট্রানজেকশন করি, আমি যদি একটা চেক ভাঙাতে যাই, তাহলে আমাকে 2টো মাস্ক যদি দেয় সামাজিক দায়িত্ব হিসেবে। আমরা গার্মেন্ট সেক্টরের আরএমজিদের জন্য সরকার বিশাল পদক্ষেপ নিয়েছে, অনেকগুলো ভালো প্রণোদনামূলক কার্যক্রম এখানে গৃহীত হয়েছে, তাদেরও সামাজিক দায়িত্ব আছে। আমি বেশ কয়েকজন বিজিএম এর নেতার সঙ্গে কথা বলেছি, তারা তৈরি আছেন শুধু আহ্বান জানানো যে তাদেরকে যদি বিভাগ পর্যায়ে থেকে একেবারে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধির মাধ্যমে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা এবং সংশ্লিষ্ট আইনটাকে অ্যাপ্লাই করা, মডেলটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। আমি মনে করি যে এটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করা দায়িত্ব হচ্ছে বড়। টাকার প্রশ্ন যেটা আসলে স্যার, আমি একটা জিনিস একটু যোগ করতে চাই যে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করতে হলে একটা তো ট্যাগলাইন দরকার। এই ট্যাগলাইনটাও আমরা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্য সেখান থেকে প্রস্তাব করছি। এটা আপনারা মানে আমি জানি না, যারা ডিসিশন মেকার তারাই নেবেন। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে এই অদৃশ্য শক্তির কাছে হার মানবে না বাংলাদেশ। আমরা তো এটাই নিশ্চয়ই আমাদের যে হাতে তৈরি মাস্ক অথবা কাপড়ের মাস্ক, সেটার উপরে তো তার এই কথাটি লেখা থাকতে পারে কিনা, এবং এটা এক ধরনের ফ্ল্যাগটা তার দিকে তুলে ধরার মতো। আমি যখন আমার মাস্কে তার এই বার্তাটি লেখা থাকবে, তার কথার সঙ্গে আমরা একমত হয়ে মাস্ক ব্যবহার করছি, সেরকম একটি প্রকাশ হয়। তো এই উপস্থাপনাটাও আমরা আমাদের এই টিমের তরফ থেকে, আমাদের গ্রাফিক্স টিম একটা এরকম একটি মাস্ক তৈরি করেও ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সেই সামাজিক আন্দোলনের কথা বলছিলেন স্যার। লাল সবুজ দিয়েছেন আপনারা, ভারত ভালো চমৎকার, বাংলাদেশের লাল সবুজ দিয়েছেন এর সাথে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা যখন বললেন, মাননীয় প্রধানমন্ত্রী এখন চমৎকার করে কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে নিজে অভিনয় করিয়ে, যে হাতের কোন যদি আমার টিস্যু বা রুমাল হাতে না থাকে তাহলে কিভাবে আমি এই হাঁচি কাশি দেব, এই সবগুলো কিন্তু তিনি দেখিয়েছেন। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বড় নেতা, তিনি শি ক্যান বি দি বেস্ট মডেল। এবং তিনি যে কথাটি বলেছেন যে হার মানবে না বাংলাদেশ, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন দাবায় রাখতে পারবে না, আর মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে হার মানবে না বাংলাদেশ। এটিকে নিয়ে কিন্তু প্রকৃত অর্থে আমরা সামাজিক আন্দোলনে নামতে পারি, প্রত্যেক স্তরের লোককে নিয়ে, সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, এই এনজিও, আমরা যত লেভেলের এই মিডিয়া কর্মীরা,
প্রত্যেকে যদি এটিতে আমরা না নামি তাহলে পরে কিন্তু এই বিপদের মধ্যে আছি আমরা বাংলাদেশ। কাজে হার মানবো না বাংলা। স্যার এখন কথা হলো যে আমরা পুরো জিনিসটা হাজির করলাম, এখন তো এই ঘন্টাটা বাঁধার একটা লোক দরকার। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে কি আমরা পুরোটা আপনার তথ্যগুলো সহ আপনার পরামর্শগুলো সহ হাজির করলাম? মাননীয় পরিকল্পনা মন্ত্রী হচ্ছেন গিয়ে অবভিয়াসলি একজন বড় লিডার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরামর্শ, গাইডলাইন নেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও তাদের কাছ থেকে শোনেন। আমি বিশ্বাস করি মাননীয় পরিকল্পনা মন্ত্রী যদি এই কাজে উদ্যোগী হন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে এই কাজেও ইনভলভ করবেন, এটি সকলে বিশ্বাস করে। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী, এবার আপনার পালা। পুরো জিনিসটি আপনার কাছে হাজির করা হয়েছে এবং গোটা বাংলাদেশি যারা আমাদের দর্শকরা তারা দেখেছে, সবাই মিলেই বোধহয় আমরা আপনার কাছে হাজির করলাম। আমি একটু আপনার কাছে শুনতে চাই। শোনা যাচ্ছে কথা বোধহয় না? এখন শোনা যাচ্ছে, জি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং অন্য যারা বললেন আপনাদের এই যে উদ্যোগ আপনারা দেখালেন এতক্ষণ আপনাদের টিম নিয়ে, এটা ব্যতিক্রম ধর্মী আজাদ বলেছেন, আমরা মনে করি তাই, এবং একটা অভিনব একটা ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কনটেক্সটে, এটা এমনি কোনো নয়, এটা প্রেক্ষিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু সাধারণ মানুষ হিসেবে, আমার এক্সপার্ট নই, ডাক্তার তো নই অবশ্যই, আমিও নিজেও তো কনফিউজ প্রথম থেকে যখন WHO আসলো, ওয়াশ 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 কয়েকদিন শুধু হলে ওয়াশ ওয়াশ করলো, তারপরে মাস্কের কথা বললো, তারপরে মাস্ক নিয়ে কন্ট্রোভার্সি সারা বিশ্বে এক এক দেশে এক এক রকম, এক এক রকম। আপনাদের রিপোর্টে এটা উঠে এসছে। আমরা সাধারণ মানুষ তো ন্যাচুরালি আমরা কি করবো, আমরা তো ডাক্তার সাহেবদেরকে বিশ্বাস করি, তাই হওয়া উচিত। ওনারা পরিষ্কার ছিলেন না এবং এটার কারণটা আমার মনে হয় যে বিকজ হোল জিনিসটা এত অপ্রত্যাশিত, এত আননোন, যে আমরা তো দূরের কথা, ইভেন এক্সপার্ট যারা বা মেডিকেল প্রফেশনাল যারা, তারাও এই সম্বন্ধে কোনো আজ করতে পারে না। এই যেখানে অবস্থা, এটা দোষারোপের বিষয় নয়। এখনো আমার মনে হয় প্রায় 6 মাস হয়ে গেল, এখনো স্ট্রিমলাইন হয়নি, এখনো অনেক কনফিউশন আছে আমাদের মধ্যে এবং এটা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আবার আপনাদের এই ইনিশিয়েটিভ যেটা আপনারা আমাদের দেখি যে একটা গেঞ্জির কাপড় দিয়ে বা যেগুলোকে বলা হয় একটা নতুন একটা খুব সুন্দর চমৎকার। আমার মনে হয় সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, দেখার যারা এটা করতে পারেন, তারা নিশ্চয়ই তাদের নজরে আপনাদের মাধ্যমে এটা যাবে এবং বিশেষ করে হেলথ মিনিস্ট্রি। স্যার আমরা ব্যাপারটি এরকম রাখিনি যে আমরা ধরে নেইনি যে সরকারের কর্তা ব্যক্তিরা কেউ বসে বসে অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখবেন, সে কারণেই আপনাকে আমরা এই কষ্টটা দিলাম এবং একেবারে পুরোটা সময় জুড়ে আপনাকে এই কানেক্টিভিটিতে আটকে রাখলাম। আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা আপনাকে আমাদের পোস্ট অফিস হিসেবে পেয়েছি, আমরা পোস্ট করলাম। এবার এটাকে এক্সিকিউশনের জন্য স্যার আপনার জায়গা থেকে আপনার কি কিছু করণীয় আছে কিনা আমরা পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে, আর এটা তো আসলে কি আমরা হেলথ ইস্যু বলে দূরে সরিয়ে রাখবো? এটা তো সামাজিক ইস্যু, আমাদের এখন সকলের ইস্যু। দ্বিতীয়ত একটি মাস্ক, এরকম একটি মাস্ক পরলে তো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটা আমরা যে কোনো কিছু থেকেই তো আমরা রক্ষা পেতে পারি। কোভিড উত্তর এবং কোভিড পূর্ব চেহারা তো গোটা বিশ্বেরই তো একটু আলাদা থাকবে, কেন নয় একটি পরিষ্কার ভালো কাপড়ের তৈরি একেবারে ভালোবাসা মাখা একটা মাস্ক আমরা সবসময় পরার জন্য সরকারি একটি উদ্যোগ, সরকারি একটি আইন করা, একটা কোনো রেজুলেশন তৈরি করা। স্যার সেটার জন্য মন্ত্রী হিসেবে আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুটো দিক আছে, একটা হলো মেডিকেল দিক, এটার সম্বন্ধে আমার কিছু বলার নেই, আমি চূড়ান্তভাবে কিছু বলতে পারবো না, প্রশ্নে উঠে না। এর কিন্তু দুঃখজনক ঘরে সত্য একটা কমার্শিয়াল দিক কিন্তু আছে এবং এই কমার্শিয়াল দিকটা মাস্কের প্রয়োজন হবে, এইটা ম্যানুফ্যাকচার করা, বাজারজাত করা, ছড়িয়ে দেওয়া, এই কাজটা সরকার আমার মনে হয় করতে পারবে না। সরকারের নানা সমস্যা আছে, ইনস্টিটিউশনাল, এই ধরনের কাজ সরকার করে অভ্যস্ত নয় এবং ওই 2 দিন পরেই আপনারা ফিরে এসে আমাকে তখন ডাকবেন যে এটা কি হচ্ছে। এইটা আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের স্ট্রং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের ইনস্টিটিউশন আছে, ফ্যাক্টরি আছে, ওয়ার্কার্স আছে, পুঁজি আছে, যেটা দরকার আমাদের পক্ষ থেকে নীতি সহায়তা, নো ট্যাক্স নাথিং,
ডেফিনেটলি এইসব ব্যাপারটা উই আর প্রিপেয়ার্ড। আমার মনে হয় আমি কথা দিতে পারছি না, তবে এইসব বার্তা আমি যেটা বললেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে যাব। তবে এইটাকে কিন্তু এই যে মেডিকেল অ্যান্ড কমার্শিয়াল দুইটাতে কিন্তু পরিষ্কার আলাদা করতে হবে। এবং আমার এখনো বিশ্বাস এইটাকে যে প্রয়োজন মার্কেটে আছে আমাদের লক্ষ কোটির, এটা কেবলমাত্র একটা ভাইব্রেন্ট স্ট্রং প্রাইভেট সেক্টরে এটা করতে পারবে, তাদের কাছে এটা দেওয়া উচিত। তাদের মধ্যেও কিন্তু অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, তারাও এগিয়ে আসবেন। তাদের মধ্যে অনেক বিজ্ঞানীও আছেন, টেকনিক্যাল লোক আছেন, ইঞ্জিনিয়ার আছেন। সবাই মিলে যদি তারা নেন, আমি সরকারের পক্ষ থেকে আপাতত এই মুহূর্তে হাইয়েস্ট মানে পর্যায়ে থেকে বলতে পারবো না, আমার লেভেল থেকে বলছি আমি আপনাদের এই বার্তাটা অত্যন্ত চমৎকার নিয়ে যাব এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যেভাবে হোক আমার সিস্টেম আছে সেইভাবে এটি নিয়ে আসবো। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের উদ্যোগটাকে সমর্থন করি। এটা রিয়েলি একটা ভালো উদ্যোগ হয়েছে এবং আমরা ওটা জানতে পেরেছি। আমি সরি, আমাকে আমি 11টার মধ্যে মানে যেতে চেয়েছিলাম এক জায়গায়, একটু সাইড আউট করতে হবে, আমাকে ক্ষমা করবেন আপনারা। আমি একটু চলে যেতে অনেক ধন্যবাদ স্যার, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনি স্যার জি তারপরে একটু কথা থেকে যায় সমন্বয়ের একটা ব্যাপার, আমি মুখ্য সমন্বয়কের কাছ থেকে আরেকটু সমন্বয়ের ব্যাপারে শুনতে চাইবো। স্যার একটা ছোট্ট একেবারে শেষ বিরতির পরে আমি একটু সমন্বয়ের ব্যাপারটা একটু শুনতে চাই। মাননীয় মন্ত্রী আমাদের এই ফোরাম থেকে বিদায় নিচ্ছেন, আশা করি তার সকল সমর্থন আমরা পাবো। একটা ছোট্ট বিরতি। মাস্কে বন্দি করোনা আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে। সব আমি শুধু তাহের সাইফ এবং অধ্যাপক ডক্টর আফজালুর রহমানের কাছ থেকে এক লাইন করে একটু মন্তব্য শুনে আসতে চাই, তারপর আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব। তাহের সাইফ, এক লাইনে একটা কথা বলতে চাই যে আসলে যে মাস্কটা আমরা যেটা বলছি সেটা কিন্তু একজন জাস্ট একটা কাপড় মুখে পেঁচিয়ে রাখলেও কাজটা হয় একদম। এনিথিং লাইক মাস্ক, যেটা আপনি হাঁচি কাশি থেকে বেরোতে রক্ষা করবে বা রিসিভ করতে প্রোটেকশন দিবে। তো আমাদের যদি কোম্পানিগুলো, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো মাস্ক তৈরি করতে সময় লাগে, ইমিডিয়েট মানে এই যে কালকে সকালবেলা বাংলাদেশে যারা বেরোবেন তারা যদি মাস্ক হাতের সঙ্গে নাও থাকে, যদি একটা কাপড় পেঁচিয়ে বেরোন তাহলেও প্রোটেকশনটা হবে। এবং এটি একটা মূল বক্তব্য সিডিসির, যে এই উইপেনটা আমাদের অন্যের উপর ভরসা করতে হচ্ছে না, দরকার লাগছে না, আমরা এই মুহূর্তেই ব্যবহার করতে পারি। এবং ইনফেকশনটা হওয়াটা খুব সহজ, প্রোটেকশনটাও খুব সহজ যদি কেয়ারফুলি প্রোটেকশন নেওয়া যায়। আপনি লক্ষ্য করেছেন তাহের সাহেব যে যখন মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টটা আমরা দেখাচ্ছিলাম, একজন লোক মাস্কটা খুলে কথা বলছিলেন। যখন জিজ্ঞেস করা হয়েছে যে মাস্ক কেন খুলেছেন, বলছে কথা বলতে যে লাগে। মানে আসলে মাস্কটা কেন পরবো সেই বোঝাপড়াটাই নাই অনেকের কাছে। এখানেও বোধহয় আমাদের কিছু ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে। শেষ করবেন আপনি। জি তাহের সাহেব। যে আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত বিলবোর্ড গুলোতে এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, এবং আপনাদের টেলিভিশনে খবরের কাগজে যদি মাস্ক এলে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে মাস্ক কিভাবে পরা যাবে, কি কি অল্টারনেটিভ থাকবে, তাহলে দেশের জন্য একটা বড় উপকার হবে। কারণ আমাদের আসলে এই করোনা ভাইরাসটা কুড বি কোয়াইট ডেঞ্জারাস। আমাদের অলমোস্ট আমাদের মানে বহু লোকের মৃত্যু হতে পারে। জি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর আফজালুর রহমান, এক লাইনে কিছু মন্তব্য করবেন কিনা? আমি প্রথমে যেটা বলতে চাই, মাস্ট, অর্থাৎ মাস্ক সবার জন্যই। এবং বাংলাদেশের যে সাধারণ মানুষের, আমি ডক্টর এবং নার্স বা হেলথ প্রফেশন বাদ দিচ্ছি, তাদের মাস্কটা আলাদা, কিন্তু তাছাড়া হলে কাপড়ের তৈরি 3 লেয়ার মাস্ক সব মানুষের জন্যই এটা পড়তে হবে এবং বাধ্যতামূলক করতে হবে। এবং এটা যাতে বাজারে অ্যাভেলেবিলিটি আসে এবং স্বল্প মূল্যে যদি আসে, মানুষের ক্রয়সীমার মধ্যে আসে, এটা আনতে হবে। গণসচেতনতা ক্রিয়েট করতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, যারা স্থানীয় লিডার আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে, পুলিশ বাহিনীকে দায়িত্ব নিতে হবে, আমরা যারা ডক্টর আছে তাদের দায়িত্ব নিতে হবে, মিডিয়াকে দায়িত্ব নিতে হবে, সবাই মিলে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণ আন্দোলন না গড়ে তুললে এটা কিন্তু হবে না। এবং ধরেন হলে কি গণপরিবহন যারা আছে তারা বলবে যে তারা মাস্ক না পড়লে আমরা তোমাকে বাসে নিব না।
অথবা যদি মাস্ক ছাড়া কেউ যদি বাস নেয় তাহলে ট্রাফিক পুলিশ সেই বাস ড্রাইভারকে ফাইন করতে পারে, কারণ ইন্ডিভিজুয়াল মানুষকে ফাইন করা কিন্তু ডিফিকাল্ট, গরিব মানুষ একটা মানুষকে ফাইন করাটা ডিফিকাল্ট, টাকা দেওয়াটা ডিফিকাল্ট, কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজি নিতে হবে এবং পলিসি নিতে হবে। যেমন আবুল কালাম স্যার, আদর স্যার আছেন, উনি পেনিট্রেট করবেন, উনি বলবেন যে কি ধরনের পলিসি নেওয়া যেতে পারে। তবে ডেফিনেটলি এটাকে ইনশিওর করতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে মাস্ক পরে, কারণ আমাদের কিন্তু যেটাকে সেফ ডিস্টেন্স বলা হয়েছে 1 মিটার, কিন্তু এই ডিস্টেন্সটা মেনটেন করা আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট। আমাদের ঘনবর্তী দেশ, আমাদের বাসের মধ্যে অনেকে উঠে, এখানে কিন্তু 1 মিটার মানে অনেক, কিন্তু এই ডিস্টেন্স মেনটেন করা খুবই ডিফিকাল্ট, পারলে করতে হবে। কিন্তু তাছাড়া কিন্তু মাস্ক এভরিবডি, প্রত্যেকটা জায়গায় মাস্ক ছাড়া ধরনের ব্যাংকে গেলে সে তাকে ঢুকতে দিবে না, অফিসে গেলে তাকে ঢুকতে দিবে না, একজন মানুষ মাস্ক না পরে তার সাথে কথা বলবে না। এবং ওয়েস্টার্ন কান্ট্রি শুরু হয়েছে এখন, যদি কেউ যদি যায় তাহলে যদি মাস্ক না পরে তার সাথে কথা বলে না, তার সাথে অ্যাটেনশন দেয় না। এই ধরনের গণ আন্দোলন, গণ জাগরণ উঠে তুলতে হবে। এবং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার সহকর্মী সকলকে ধন্যবাদ যারা এই পুরো কাজটির সঙ্গে সময় দিয়েছেন। আমি শেষ মন্তব্য প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কের কাছ থেকে শুনবো। এখানে বোধহয় সমন্বয়েরই একটা বড় ব্যাপার, যদিও মাননীয় মন্ত্রী এটা বলেছেন ফান্ড কোত্থেকে আসবে ইত্যাদি, কিন্তু এখানে কি আইন করতে হবে, কোনো পলিসি করতে হবে, সেটা করলে কতদিনের জন্য আমরা অপেক্ষা করব? আমাদের তো কালকে সকাল থেকে মাস্ক না থাকলেও একটা কাপড় অন্তত মুখে বাধ্যতামূলকভাবে বেঁধে বের হতে হবে, সেই নিয়মটা করার জন্য তাহের সাহেব আমাদেরকে উপদেশ দিলেন। স্যার, আমরা শুনতে চাই। স্যার, আপনার অডিও অন করতে হবে। জি। এই যে মাস্ক এবং মাস্ক না, নানা রকমের কথাবার্তা ইতিপূর্বে হয়ে গেছে, এইটি থেকে উত্তরণের জন্য আমি মনে করি প্রথমে আমাদের বেশি করে কাজ করা দরকার। টেকনিক্যাল টিমকে দিয়ে একদম প্রেসক্রাইব করে কি করা দরকার সেটি যদি আসে, এটা স্ট্রাকচারড ওয়েতে আসবে। আইন বিধির সামান্য কিছু পরিবর্তন লাগবে, এটিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া সম্ভব, কিন্তু বড় কাজটি হবে সচেতনতা সৃষ্টি করা। এটার অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি ইতিপূর্বে। আমরা বহু সচেতনতা বৃদ্ধির কাজকর্ম করেছি, একদম মাইলস্টোন কাজকর্ম বাংলাদেশে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে প্রয়োগের ক্ষেত্রে। আমাদের মানুষ এই যে কালচারাল চেঞ্জ, মাস্ক পরতে হবে, এটা একদম কালচারাল চেঞ্জ, মাস্ক পরতে চাই না। তারপরে ধরেন যে অনেকে জানি না জন্য মানি না, অনেকে জানি কিন্তু মানি না। তো যিনি জানেন মানেন না তার জন্য আইন করতে হবে, যিনি জানেন না তাকে জানানোর বন্দোবস্ত করতে হবে। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে এই অ্যাপ্লাই করার বড় রোলটি প্লে করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মূলত। কিন্তু সামাজিক আন্দোলন হিসেবে যখন এটা আসছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এইটি সমন্বয় করা, অথবা আমাদের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সমন্বয় করা, তাতে করে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিবৃন্দকে সম্পৃক্ত করে, প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যেটা বলেন যে ব্যক্তি খাতকে ইনভলভ না করা গেলে আমরা কোনো কাজে দ্রুত সফলতা অর্জন করতে পারবো। স্যার, আপাতত যেমন ধরেন যে এই যে হারমারমরা বাংলাদেশ, তার সঙ্গে কিন্তু ফ্যাশন ডিজাইনাররা নেমে আসতে পারে, নানা রকমের ফ্যাশন ডিজাইন আসতে পারে মাস্ক নিয়ে। ইতিপূর্বে একটা অনুষ্ঠানে আপনিও দেখিয়েছেন। তো এই সবটা মিলিয়ে আমি মনে করি যে সমন্বয় একটা বড় ভূমিকা পালন করবে। স্যার, এই সমন্বয়টা কে করবে স্যার? মানে জি, মানে এইটা কে করবে? এই যে একটা নীতি, একটু পলিসি দরকার, ক্যাম্পেইন দরকার ইত্যাদি, কিন্তু কোথাও থেকে তো শুরুটা করতে হবে এবং শুরুটার জন্য আমাদের আসলে দেরি করা যাবে না। এইটা জানানো, সমন্বয়, সেটা কে করবে স্যার? আমি মনে করি যে প্রাইভেট সেক্টর থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে এই কাজটি শুরু হতে পারে, কিন্তু মূল কাজটি আমরা ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সরকার যখন এটাতে হাত দিয়েছে তখন এটাতে সফলতা এসছে, বিকজ খুব স্ট্রাকচারড ওয়েতে কোন একটা সংগঠন কাজ করলে। স্যার, আমাদের আজকের আয়োজনের মূল শুরু কিন্তু তাই, প্রাইভেট সেক্টরের উপরে যদি আমরা থাকতাম, প্রাইভেট সেক্টরের সকলেই এখানে থাকতেন, কিন্তু এটা তো সরকারের হাত দিয়ে হতে হবে এবং গোটা বাংলাদেশের সকলের সাধারণ মানুষের জন্য আমরা কথা বলছি। তাইলে মানে একেবারে সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি একটু জানানো এবং সমন্বয়ের জন্য করণীয়টা কি স্যার? এটা আগে পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে পেয়েছি, তার মাধ্যমে
এবং আমি বিশ্বাস করি যে স্বাস্থ্য সেক্টরের সকল লোকেই কথাগুলো জানে, মানে এবং শুনে। ব্যক্তিগতভাবে আজকে যারা আলোচনায় অংশগ্রহণ করলেন, বিশেষত আমি বলবো তাহের সাইফ অথবা আফজালুর রহমান, একজন সমাজকর্মী হিসেবে, সাবেক সরকারি কর্মচারী হিসেবে সেখানে আমারও খানিকটা ভূমিকা থাকতে পারে। মিডিয়া থেকে আপনারা যদি এটা প্রতিনিয়ত বলতে থাকেন, আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও এটা আসবে। মাননীয় প্রথম নজরতে এসছে ইন দি মিটার, কিন্তু প্রকৃত অর্থে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করার জন্য যে স্ট্রাকচারাল রোল নিয়ে কাজটি করা, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমন্বয়ের কাজটি স্যার, ব্যাপারটা আমরা স্বাস্থ্যের উপরে রেখে দিলাম। স্যার, এটা তো সামাজিক আন্দোলন বলছিলাম, কিন্তু এটা কেন আমরা স্বাস্থ্যের উপরে আবার চাপিয়ে দিচ্ছি? স্বাস্থ্যের তো অন্যান্য বিষয় থাকে। আর সামাজিক আন্দোলনের জন্য, সমন্বয়কের জন্য তো আপনিও অনেক, মানে আপনার নামধাম অনেক আমরা জানি। যাই হোক, আপনার কাছে আমাদের সকলের তরফ থেকে একটা অনুরোধ থাকলো, আশা করি ব্যাপারটি আপনি ঠিক জায়গায় নিয়ে যাবেন। আমরা আর এক মুহূর্ত দেরি করতে চাই না। অন্তত একটা মাস্ক তো পরতে পারি, কাপড়ের তৈরি একটা মাস্ক নিজেকে সুরক্ষা করার জন্য, বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য। সকলের কাছে কৃতজ্ঞতা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন, দেখেছেন, এবং এই দেখাশোনা থেকে যারা মানবেন, আমার সহকর্মীরা সকলে মাস্ক পরে একটা সিম্বলিক প্রচার দিচ্ছে যে শুধু দেখলাম, শুনলাম, উঠে চলে গেলাম তা নয়, সব সময় সব কিছুতে আমরা এই অন্তত এই প্রোটোকলটা মানবো, এই নিয়মটা মানবো। এই স্বাস্থ্যবিধির প্রথম ধাপ আমাদের একটা সুন্দর কাপড়ের তৈরি মাস্ক আমরা সবসময় ব্যবহার করব। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে রাখবেন বাংলাদেশ।